স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গুম হত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজিরার পর 15 সেনা কর্মকর্তা কারাগারে রাখা হয়েছে সেনানিবাসের সাব জেলে। সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপক্ষের কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না বলেছেন সিইসি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের বৈঠক আজ। মিয়ানমারের সামরিক সংঘাতের প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে, বেড়েছে মাদক ও অস্ত্র পাচার, নজরদারি জোরদার বিজিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে হত্যা এবং শেখ হাসিনার আমলে গুম নির্যাতনের 3 মামলায় 15 সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে ঢাকা সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। এর আগে ভোরে তাদের সবাইকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের আইনজীবী জানিয়েছেন, সেনা সদস্যরা আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে চিফ প্রসিকিউটর। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা উপলক্ষে ভোর 6টার আগে থেকেই পুরো ট্রাইব্যুনাল প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। এ সময় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন এর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 7টার কিছু পরে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এদের মধ্যে একজন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল 4 জন, লেফটেন্যান্ট কর্নেল 3 জন এবং মেজর 1 জন। এদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন। সকাল 8:30টার দিকে পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 1, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এসব মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ মোট 32 জন আসামি। পলাতকদের হাজিরের জন্য 1 সপ্তাহের মধ্যে বাংলা ও ইংরেজি 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তাজুল ইসলাম। তাদের কোন কারাগারে রাখা হবে এটি কারা কর্তৃপক্ষের এখতিয়ার বলেন তিনি। এক প্রশ্নের জবাবে জানান, সংশোধিত আইসিটি আইন অনুযায়ী আসামিদের এরই মধ্যে চাকরি থেকে অব্যাহতি পাওয়ার কথা। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। এদিকে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত অপরাধের প্রকৃত অপরাধীরা পালিয়েছে। সেনা সদস্যরা দেশপ্রেমিক বিধায় আত্মসমর্পণ করেছেন। এরই মধ্যে আসামিদের জামিন আবেদন করেছেন তিনি। জানান, আসামিদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর আবেদনও মঞ্জুর হয়েছে। তাদেরকে যে সাব জেল ঘোষণা করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট, সেইখানে নেওয়া হবে বলে আমরা জেনেছি। আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের 2টি মামলার পরবর্তী শুনানি আগামী 20 নভেম্বর এবং রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি 5 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনকি মাঠ প্রশাসনকে কোনো বেআইনি নির্দেশনাও দেবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদেরও নির্দেশ দেন সিইসি। অন্যান্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে দৃষ্টান্ত। এটা দেখিয়ে দিতে চাই ইসি। 5 অগাস্টের পর যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তা কেটে গেছে মাঠ প্রশাসনে, তাই নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করেন তারা। মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা তারা যায় হয়তো when everything is over
সব কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ তিনি বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে। বিকেল 5:15টায় এনসিপি ও সন্ধ্যা 6টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, এখন সব দলই সরকারের সমালোচনা করছে, এতে বোঝা যায় সরকার নিরপেক্ষ ভূমিকাতেই আছে। যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার হাসপাতালের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প। নবোদয় কনভেনশন সেন্টারে ক্যাম্প শুরু হয় সকাল 9টায়। বিনামূল্যে সেবা পেতে সেখানে ছুটে যান নারী, বৃদ্ধ, শিশু সহ সব বয়সী মানুষ। মেডিসিন, গাইনি, শিশু ও ব্যথা সহ বেশ কিছু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ ছাড়াও করানো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ফ্রি সেবা পেয়ে বেশ খুশি রোগীরা। আয়োজকরা জানান, স্যামসন এইচ চৌধুরীর স্মরণে বছরব্যাপী চলবে কার্যক্রম। আমাদের দেশে তো এমনিতে দারিদ্র্যসীমার লোকজন বসবাস করে, তো এদের বড় বড় কোম্পানিগুলো যদি মাঝে মধ্যে এই ধরনের কোনো ক্যাম্পেইন করে, এটা আমাদের জন্য অনেক অনেক উপকারে আসে। ডাক্তার পাইলাম, হয়তো রোগ দেখাইতে পারলাম, রোগের কথা জানতে পারলাম, শুনতে পারলাম। অনেকজন আছে বাংলাদেশি কোটিপতি, কিন্তু আমাদের মতন মানুষের জন্য এমন সেবা দ্বারবান্ধে কেউ নিয়ে আসে না এখন পর্যন্ত। এই জন্য আমি বেশি খুশি যে তারা তাদের পুরো পরিশ্রম এখানে নিয়ে আসছে। ল্যাব আনছে, সিবিসি, তারপর আরও যে রক্তের প্রস্রাবের, ইউরিনের এই ব্যবস্থাটা মানে আমি দেখি নাই আর। ফ্রি হেলথ ক্যাম্পের বিস্তারিত খবর মোহাম্মদপুর থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, হেলথ ক্যাম্প ওই এলাকায় কেমন সাড়া জাগিয়েছে? সুমাইয়া, ব্যাপক সাড়া পড়েছে। এখন হচ্ছে কিছুক্ষণ আগে নিবন্ধন শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যারা বাকি আছে, মানে এই 2টা পর্যন্ত যারা নিবন্ধন করেছে এখনও যারা বাকি আছে, তাদের শেষ হতে হতে বিকেল নাগাদ পৌঁছে যাবে, এতটুকুই ধারণা করা হচ্ছে। এবং পেছনে যদি লক্ষ্য করেন, এখনও প্রচুর মানুষ এই এলাকার যারা এসেছেন তারা সবাই অপেক্ষা করছেন এবং যারা সেবা নিয়ে চলে গেছেন। আপনিও দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন যে তারা প্রচণ্ড খুশি, যেহেতু অন্যান্য হেলথ ক্যাম্পে যেটি হয় যে হয়তো ডাক্তার দেখানো হয়, ফ্রি ওষুধ পাওয়া হয়, কিন্তু এখানে ফ্রি টেস্টও করানো হচ্ছে, যার কারণে তারা রোগ সম্পর্কে খুব সুস্পষ্ট মোটামুটি একটা ধারণাও পাচ্ছেন। এবং এখানে যতটুকু হয়েছে যে আশেপাশে থেকে আমরা দেখেছি যে এইবার নারী এবং শিশুদের সংখ্যা প্রচুর বেশি। মায়েরা স্কুল থেকে ফেরার পথে শিশুদেরকেও এখানে নিয়ে এসছেন এবং বেশ সময় নিয়েও তারা দেখছেন এবং ডাক্তাররাও বেশ অনেকক্ষণ সময় নিয়ে সেই রোগীদেরকে দেখছেন। সবচেয়ে বেশি দেখেছি যে নারীরাও তাদের সমস্যা নিয়ে এসছেন এবং সে অনুযায়ী ডাক্তার দেখে তারা এখানে টেস্টও করাতে পারছেন এবং ঔষধও পাচ্ছেন। এবং এলাকাবাসী যেটি বলছেন যে এই ধরনের
মেডিকেল ক্যাম্প এই জন্য বেশি উপকারে আসে, কারণ যেহেতু পাশেই বেড়িবাঁধ, এখানে অনেক বেশি অসহায় দুস্থ এবং গরিব রোগীরা এখানে মানুষরা এখানে থাকেন, তারা হয়তো সেই ডাক্তার দেখাবেন, সেখানে যে হচ্ছে একটা টাকা পয়সা জোগাড়েরও বিষয় থাকে, সেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা তাদের জন্য সবচেয়ে বড় একটা আশীর্বাদ হয়ে এসছে এবং এখান থেকে তারা যে পরামর্শটা পাচ্ছেন তারা সেভাবে সেটি মেনে চলার চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে স্কয়ার গ্রুপের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শ্যামচন্দ্র চৌধুরীর জন্মশতবার্ষিকীতে এই আয়োজনটা বেশ সাড়া ফেলেছে এবং সবাই বেশ সন্তুষ্ট এই ধরনের সেবা পেয়ে। সুমাইয়া, ধন্যবাদ কমল। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের খবর জানালেন মাহমুদ কমল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী শান্ত রায় নামের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে বহিষ্কার ও শাস্তির দাবিতে বুয়েট ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। শ্রী শান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ এবং আহসানুল্লাহ হলের আবাসিক ছাত্র। রাতভর উত্তাল থাকলেও সকাল থেকে স্বাভাবিক আছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস, চলছে ক্লাস পরীক্ষাও। এদিকে শ্রী শান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের গতি বাড়ানোর দাবি জানিয়েছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং C&F এজেন্টরা। আগুন লাগার পর বিকল্প ৯ নম্বর গেট দিয়ে সকাল থেকে পণ্য খালাসের পরিমাণ বাড়লেও তা আশানুরূপ নয় বলছেন সংশ্লিষ্টরা। গেটের পাশে গাড়ি পার্কিং ও পণ্য রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় পড়তে হচ্ছে বিপাকে। কার্গো বিমান থেকে পণ্য যেখানে নামানো হচ্ছে সেখান থেকে গেটটির দূরত্ব বেশি হওয়ায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। বিকল্প জায়গায় পণ্য খালাস সংশ্লিষ্ট কাজগুলো শেষ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিলম্ব হচ্ছে কাজ। তাই দ্রুত নতুন নির্মাণ হওয়া কার্গো টার্মিনাল চালু অথবা আগুন লাগা টার্মিনালটি সংস্কার করে চালুর দাবি সংশ্লিষ্টদের। আগে যেভাবে আমরা ডেলিভারি দিতে পারতাম এখন ওইভাবে পারতেছি না। ডেলিভারি হচ্ছে একটু স্লো মোশনে হচ্ছে। এখান থেকে ডেস্টিনেশন না হলে 2 কিলো হবে মাল। ওখান থেকে মাল নিয়ে আসে ক্যারি করে এখানে যে বাইরের যে সিস্টেমের মালটা এখানে ডেলিভারি দিচ্ছে তাতে অনেক সময়ের প্রয়োজন। হঠাৎ বৃষ্টি আসে, টাইম টেপ 90 ওর মাল আসলে ভিজে যাবো, মাল ক্ষতি হইব। নতুন কার্গোটা চালু করলেই তো আমাদের বেস্ট সহজ হয়ে যায়, আর কোনো কষ্ট হয় না। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে। বেড়েছে চোরাচালান, মানব পাচার, মাদক ও অস্ত্র পাচারের তৎপরতা। নাফ নদী ও সাগর থেকে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও বাড়িয়েছে উদ্বেগ। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার। এর মধ্যে স্থলে 193 এবং জলে 78 কিলোমিটার। 2 বছর ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের পর এই সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে বেড়েছে অনুপ্রবেশ ও চোরাচালান। অভিযোগ স্থানীয়দের। অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে টেকনাফ সীমান্তে এখন আধুনিক রাডারে বিজিবি নজরদারি চালাচ্ছে নাফ নদী ও মোহনা সংলগ্ন সাগরে। বিজিবির দাবি প্রায় 96 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ সম্ভব এই প্রযুক্তিতে। 3 নটিক্যাল মাইল 5 কিলোমিটার আমরা কাজ করি। এই 5 কিলোমিটার ভিতরে মায়ানমার থেকে কোনো নৌকা যদি নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, প্রবেশ করে, এটা আমরা দেখতে পাই। রাডার মাধ্যমে সুনির্দিষ্ট সুঅবস্থান তথ্য দেয়। ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে আকাশ পথে। নাইট ভিশন ও থার্মাল ক্যামেরায় দিনরাত পর্যবেক্ষণ চলছে পুরো নাফ নদী জুড়ে। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। ড্রোনের মাধ্যমে মূলত আমরা দুর্গম স্থানে, যেখানে আমরা দেখা গেছে পায়ে হেঁটে যেতে পারতেছি না, খুব সহজেই ড্রোন পাঠিয়ে আমরা সেখানে বিভিন্ন মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের খুব সহজে শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরতে পারি। মিয়ানমার থেকে আসা মাদকের 80% আসে সমুদ্রপথে। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্তে অপরাধ দমনে এসেছে দৃশ্যমান সাফল্য, জানিয়েছে বিজিবি। নাফ নদীতে যেই বিষয়গুলো ছিল, আমরা আমাদের মোতায়েনকৃত জনবলের সামর্থ্য বৃদ্ধির জন্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছি, যার ফলে আমাদের অতীতের যে কোনো সময়ের থেকে সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে নাফ নদীতে যে নিরাপত্তা পরিস্থিতি তা স্থিতিশীল এবং আমাদের বিগত বেশ কিছু মাস ধরে আপনি লক্ষ্য করবেন নাফ নদীতে কোনো প্রকার
বিব্রতকর বা অনভিপ্রেত কোনো ঘটনা বা স্পর্শকাতর কোনো বিষয়ের উদ্রেক হয় নাই। সম্প্রতি গভীর সাগরে এবং সেন্ট মার্টিনের অদূরে জলসীমায় সন্দেহজনক নৌ চলাচল করছে জানিয়ে বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্যপত্র নিয়ে আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে গভীর সাগরকে নিরাপদ রাখতে কাজ চলছে। টাকা নিয়ে যে আমাদের একটা সংশয় তৈরি হয়েছে বা একটা নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে, এটা আমরা খতিয়ে দেখছি এবং আশা করি আমাদের দেয়া তথ্য উপাত্ত এবং তাদের নিজস্ব তথ্য উপাত্ত সমন্বয়ে আমরা বাহিনীগুলো আরও কার্যকরীভাবে গভীর সাগরটাকে নিরাপদ রাখতে সক্ষম হব। রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বিজিবির এই নজরদারি শুধু অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ চট্টগ্রামের আয়োজনে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া বান্দরবান ও মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক মানেই নিরাপদ জীবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পটুয়াখালী বাস টার্মিনাল। বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে তোলে। বাধ্য হয়ে মহাসড়কে যাত্রী ওঠানামা করাতে হচ্ছে। যাত্রীর ছাউনি ও টয়লেটও ব্যবহারের অনুপযোগী। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী শহরের বাস টার্মিনাল, পুরো টার্মিনাল এলাকায় খানাখন্দে ভরা। বৃষ্টি হলে জমে থাকে পানি, হেঁটে চলাই দায়। বাসে ওঠানামা করতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। যাত্রীর ছাউনি ও টয়লেটও ব্যবহারের অনুপযোগী। পুরো বাস স্ট্যান্ডটাই গর্ত। এই গর্তের কারণে আমরাও অনেক কষ্টকর, যারা যাত্রী আসে, মেয়ে ছেলে নিয়ে আসে, তারাও অনেক কষ্টকর। টয়লেটটার অনেক করুণ অবস্থা, অনেক সময় বন্ধ থাকে এবং আসলে কোনো উন্নত না, এটা ব্যবহার করার মতো উপযোগী না। অথচ কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ জেলায়। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে বেড়েছে যানবাহন চলাচল। অথচ বাস টার্মিনালটি পুরো ব্যবহার করতে পারছেন না পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সংস্কারের কোনো উদ্যোগও চোখে পড়ে না। এটা যাচ্ছি যে আমরা নামামু, এরকম কোনো জায়গা নাই, কোনো স্থান নাই। জলাবদ্ধতার কারণে আমাদের শরীরে কাদা পানি লাগে, তারপরে গাড়িতে ওঠানামা করতে অনেক কষ্ট হয়। যখন এই যে বাসগুলো থামায় বা ছোট মিশুকগুলো বা গাড়িগুলো যায়, তখন এইগুলো কিন্তু উল্টে পড়ে যায়। টার্মিনালের ভেতরে বাস ঢুকতে ও বের করতে রীতিমতো বেগ পেতে হয় চালকদের। তাই মহাসড়কে যাত্রী ওঠানামা করান তারা। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত শুরু হবে আধুনিক বাস টার্মিনালের নির্মাণ কাজ। আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে 35 কোটি টাকা একটা ডিপিপি তৈরি করা হয়েছে শুধু বাস স্ট্যান্ডের জন্য। ওই বাস স্ট্যান্ডটা যদি আমরা অনুমোদন পাই, তাহলে আমরা বাস স্ট্যান্ডটা আধুনিক একটা বাস স্ট্যান্ড আমরা তৈরি করে জনগণকে উপহার দিতে পারব। 2003 সালে 2 একর জমির উপর 1,65,00,000 টাকা ব্যয়ে পটুয়াখালী বাস টার্মিনাল নির্মাণ করে এলজিইডি। পরে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প জানান, কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো ইউক্রেনে বর্তমান লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে।
দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও। গুম হত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজিরার পর 15 সেনা কর্মকর্তা কারাগারে রাখা হয়েছে সেনানিবাসের সাব জেলে। সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপক্ষের কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না বলেছেন সিইসি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের বৈঠক আজ। মিয়ানমারে সামরিক সংঘাতের প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে, বেড়েছে মাদক ও অস্ত্র পাচার, নজরদারি জোরদার বিজিবি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।